আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজিয়াস কুকবুক। আজকে রাজিয়াস কুকবুকে একটা সহজ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই বাসায় এই রান্নাটা সবাই করেন, কম বেশি আমরা করি। এটা হচ্ছে কক যে মুরগিগুলো হয়, সোনালি মুরগি বলে, রোস্টের মুরগিও বলি আমরা অনেকে। সেই মুরগি আলু দিয়ে একটা পাতলা ঝোল, খুব কম মশলা ব্যবহার করেছি আমরা এখানে। আমি আমার বাচ্চারাও যেন খেতে পারে সেরকম করে রান্না করেছি। আপনারাও সেই রান্নাটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। প্রথমে পাত্রে তেল গরম করে তার মধ্যে আমরা প্রথমে পাত্রটা গরম করে তার মধ্যে আমরা হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 5-6টার মতো এলাচ, আর 4-5 টুকরার মতো দারুচিনি, আর একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা এই গোটা গরম মশলার মধ্যে আমরা অ্যাড করে দেব কাঁচামরিচের ফালি, প্রায় 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে কাটা। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়েও একটু বেশি, 2/3 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমরা বাটা পেঁয়াজ ব্যবহার করব না, এই জন্য পেঁয়াজ কুচিটাই একটু বেশি ব্যবহার করছি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে আমরা গোটা গরম মশলার সাথে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু লাল লাল হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এরকম, খুব বেশি লাল না, একটু সফট যখন হয়ে আসবে তার মধ্যে আমরা অ্যাড করে দেব আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা ব্যবহার করেছি। এই যে 1.5 টেবিল চামচের মতো রসুনটা দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আদা রসুন সব মিলিয়ে 3 টেবিল চামচের মতো আমরা ব্যবহার করেছি। এখানে কী লাগছে না লাগছে সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন। সব কিছুকে একটু ভালো করে এখন ভাজা ভাজা করে নিতে হবে। যে আদা রসুন পেঁয়াজ যা যা ছিল সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পরে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। ভাজা ভাজা হওয়ার সময় মশলাগুলো যেহেতু একটু দলা দলা পাকিয়ে যায়, সেই জন্য একটু ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম আমরা স্বাদ মতো লবণ। এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ হবে না, 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। পরিমাণটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখানে দেখে নেবেন। আবারও বলছি, এই যে আমি প্রায় 3 চা চামচের মতো, 3 চা চামচের থেকেও বেশি, প্রায় 4 চা চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এই গুঁড়া মরিচটা খুব বেশি ঝাল না। আপনাদের মরিচগুলো যদি গুঁড়া মরিচটা যদি বেশি ঝাল হয়, তাহলে যদি ঝাল কম খান কমিয়ে দিতে পারেন, আর চাইলে বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি, খুব বেশি ঝাল এখানে হবে না, যেহেতু আমরা প্রায় 2টো বড় সাইজের মুরগি ব্যবহার করছি। এই যে মরিচের পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে আমরা এটা মিক্স করব। এই যে পানিটা প্রায় শুকিয়ে আসছিল, সেজন্য আমি আরও একটু পানি অ্যাড করলাম, যেন ভালো করে মশলাগুলোকে কষানো যায়। এই যে সব গুঁড়া মশলা যেহেতু অনেক সময় দলা পাকিয়ে যায়, তখন দেখা যায় কষানোটা ভালো হয় না। এই কষানোটাই কিন্তু মুরগির স্বাদটা ডিপেন্ড করে অনেকটাই এই কষানোর উপরে। এই যে একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। তেলটা দেখুন প্রায় ভেসে উঠেছে। এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তেলটা, মশলাটা একদম তেলটা ভেসে উঠেছে মশলার উপরে। একটু সময় নিয়ে আপনারা কষাবেন। আমি সবসময় বলি যে আপনারা নিশ্চয়ই জানেন, মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো কিছুর স্বাদ অনেকটাই ডিপেন্ড করে। আর এই যে সোনালি যে মুরগিটা হয়, এই মুরগিটা যেহেতু রোস্ট বানানোর জন্য এই মুরগিটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, তো এটা আসলে একটু ট্রিকি রান্না করাটা।
ট্রিকি বলতে মানে ঠিকমতো মশলাটা যদি কষানো না হয় আর মানে ঠিকমতো যদি ব্যালেন্স না হয় মশলাটার, তাহলে দেখা যায় যে খেতে ভালো লাগে না, পানসে লাগে। আর এই মুরগিটাও আপনাদেরকে একটু মানে বুঝে রান্না করতে হবে। বুঝে বলতে আমি কিন্তু এখানে 1 কেজি প্লাস সাইজের মুরগি, মানে 2টা মিলে 2.5 কেজি ছিল, সেরকম সাইজের মুরগি ব্যবহার করেছি। যথেষ্ট শক্ত ছিল মুরগিটা, মানে একদম রোস্টের যে সাইজটা থাকে আমার 800 গ্রাম বা 700 গ্রামের, ওই সাইজের মুরগি কিন্তু না। ওটা আসলে রান্না করলে আমার মনে হয় ভালো লাগে না খেতে, কেমন যেন একটু লাগে। আমি যখন এই মুরগিটা রান্না করি মানে সবসময় চেষ্টা করি যে 1 কেজি প্লাস সাইজের মুরগি যেন রান্না করি। এই যে এখানে আমি 2টো মুরগি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, রেগুলার কাট করে। এখানে সব কিছুই আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কলিজা, গলা, ঘিলা, মাথা, মানে সব কিছু মুরগির এখানে আছে। সেরকম মানে রেগুলার কাট, আমরা বাসায় যেভাবে রান্না করি আসলে মুরগিটা সেভাবেই। এই যে মশলার মধ্যে খুব ভালো করে আমি মুরগিগুলোকে একটু মানে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই মানে মুরগি থেকে কিন্তু পানি ছাড়বে অনেক, আমাদের এক্সট্রা কষানোর জন্য আর পানি দিতে হবে না। সময় নিয়ে একটু ভালো করে আপনারা রান্নাটা করবেন। এই যে কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন যে একদম তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমরা আলু অ্যাড করে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের প্রায় 3-4টার মতো আলু ব্যবহার করেছি। আলুগুলো দেওয়ার পরে আমরা ভালো করে মাংসের সাথে আলুগুলোকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, কারণ এই মুরগিটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখা যায় যে কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। বাকিটা এই যে আমরা আলুর সাথে কষাবো তখনও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বাকি আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে মানে সেই পরিমাণে ঝোল দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এই কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু সময় নিয়ে যদি আমরা ভালো করে না কষাই, দেখা যাবে যে মাংসটার ভেতর পর্যন্ত মশলাগুলো যাচ্ছে না আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমরা সময় নিয়ে একটু ভালো করে মাংসটাকে কষাবো। এই যে আলু থেকেও দেখবেন অনেক পানি ছেড়েছে, সেটা কষানো শেষ হয়ে গেলে এই যে আমরা ঝোল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আসলে গরম পানি অ্যাড না করলে হয় কি, যে ঠান্ডা পানিটা যখন আমরা তরকারিতে বা মাংসের মধ্যে দিই, মানে এতক্ষণ ধরে যে আমরা রান্না করলাম জিনিসটা গরম ছিল, আমরা যদি ঠান্ডা পানিটা তার মধ্যে দিয়ে দিই, দেখা যায় যে মানে কুকিং প্রসেসটা আসলে থেমে যায় ওই পর্যায়ে। তখন মানে এই জিনিসটা আবার গরম হতে হতে দেখা যায় যে শেষ পর্যন্ত এই মাংসটা মানে একদম থ্যাতলা থ্যাতলা লাগে, মানে কেমন যেন লাগে খেতে। আমি আসলে কীভাবে বোঝাবো বুঝতে পারছি না। আর সেই জন্য সবসময় বলি যে আপনারা একটু গরম পানি অ্যাড করবেন, মানে কুকিং প্রসেসটা ঠিক রাখার জন্য। এই যে ফুটে উঠলে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু আমরা পুরো লাগিয়ে দেইনি, একটু ফাঁকা রেখে তারপরে আমরা এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা যখন একদম টেনে আসবে, মানে নামানোর 2-3 মিনিট আগে আমরা এটার মধ্যে এই যে হাফ চা চামচের মতো আমরা এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। চুলাটা কিন্তু এখনও জ্বলছে, আমি জাস্ট আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মানে এই গুঁড়াটা দিয়ে যেন একটু মিক্স করার একটু সময় পাই। আমরা যদি একদম ফুটতে থাকে ঝোল সেই অবস্থায় গুঁড়াটা অ্যাড করি, দেখা যাবে যে অনেক জায়গায় দলা ধরে যেতে পারে। সেই জন্য আঁচটা একটু কমিয়ে তার মধ্যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এই যে ভালো করে আমরা একটু মিক্স করব। এই সময় নিয়ে একটু মিক্স করব যেন কোথাও দলা ধরে না থাকে। এই যে একটু সময় নিয়ে আমরা মিক্স করে নিচ্ছি, দলা ধরে মানে কোনো ধরনের লাম্পস যাতে না থাকে আসলে এখানে। তারপর মানে জিরার গুঁড়াটা ভালো করে মিশে গেলে আমরা এই যে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে জাস্ট চুলাটা অফ করে দেবো। তাহলে দেখা যাবে যে জিরার গুঁড়ার যে স্মেলটা সেটা সম্পূর্ণ এই মাংসের মধ্যে চলে যাবে। যে রান্না আমাদের শেষ। দেখুন, আজকে সরাসরি হাঁড়ি থেকেই দেখাচ্ছি, আজকে আলাদা করে পরিবেশন ওভাবে করা হয়নি আসলে। এই যে আমি একদম হাঁড়ির যে কালারটা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তেল মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। এটা আসলে মানে খেতে যেহেতু মানে স্বাস্থ্যের জন্য ভালো হবে, বাচ্চারাও খেতে পারবে, আর সেহরি ইফতার মানে সব কিছুতেই মানে রমজানের জন্য খুব ভালো একটা রেসিপি হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন।
আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।